রহস্যবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বেল বাটন প্রেস কর, তাতে নোটিফিকেশন পাবি। লাইক কর, শেয়ার কর, কমেন্টস করতে ভুলবি না যেন। বিখ্যাত ডিটেকটিভ অমিতাভ রায় তার বাসার ঘরে বসে সকালের দৈনিক খানায় চোখ বোলাচ্ছিলেন। টেবিলের উপর ধুমায়িত চায়ের কাপ, হাতে জ্বলন্ত সিগারেট। ধীরে ধীরে দৃষ্টি তার নেমে এলো দৈনিকের বিশেষ এক সংবাদের উপর। স্যার চিমনলাল মার্ডার কেসের বিচার শুরু হয়েছে, তারই বিবরণ বেরিয়েছে সংবাদপত্রে। আসামি স্যার চিমনলালের দূর সম্পর্কের ভাইপো কান্তা প্রসাদ। সে নাকি তার কাকা বিখ্যাত শিল্পপতি স্যার চিমনলাল দেশাইকে তার শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছে। স্যার চিমনলালের প্রাইভেট সেক্রেটারি মণিলাল শ্রীবাস্তব ঘটনার দিন রাত্রে কান্তা প্রসাদকে স্যার চিমনলালের শোবার ঘর থেকে উত্তেজিত অবস্থায় বেরিয়ে আসতে দেখেছে। জবানবন্দিতে সে হলফ করে সেই কথাই বলেছে। বিচার চলছে। অমিতাভ রায়ের মুখে ফুটে ওঠে মৃদু হাসি। আস্তে আস্তে দৈনিকের অপর পাতা উল্টে যান। এমন সময় মৃদু ঝংকার দিয়ে টেবিলের টেলিফোনটা বেজে উঠল। হ্যালো। শ্লথ ভঙ্গিতে রিসিভারটা তুলে নিলেন শ্রী রায়। তারের ওপাশ থেকে একটা উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। রায় সাহেব কথা বলছেন? হ্যাঁ, আপনি? হ্যাঁ, আমি সিআইডি ইন্সপেক্টর ধ্রুব দাস কথা বলছি স্যার। মিস্টার দাস, কি ব্যাপার? কৌতূহল ভরে প্রশ্ন করেন শ্রী রায়। মহা বিপদে পড়েছি স্যার, উদ্বিগ্ন কণ্ঠে উত্তর দিলেন ধ্রুব দাস। কি আবার বিপদে পড়লেন মিস্টার দাস? হাস্য তরল কণ্ঠে প্রশ্ন করেন অমিতাভ রায়। চিমনলাল মার্ডার কেসের বিচার শুরু হয়েছে, আপনি শুনেছেন বোধহয়? হ্যাঁ, আজকের কাগজে সেটা বেরিয়েছে, এই মাত্র দেখলাম। সেই কেসের একটা মূল্যবান দলিল হঠাৎ কাল চুরি গেছে। চুরি গেছে? সবিস্ময়ে প্রশ্ন করলেন অমিতাভ রায়। হ্যাঁ স্যার, কাল কোর্টে সেটা দাখিল করা হয়েছিল, তারপর থেকে সেটার আর পাত্তা পাওয়া যাচ্ছে না। কি সে দলিলটা? সকৌতূহলে প্রশ্ন করলেন অমিতাভ রায়। হ্যাঁ, একটা বই। বই? অমিতাভ রায়ের কণ্ঠে বিস্ময়। হ্যাঁ স্যার, টেলিফোনে বোধহয় আলোচনা করা। মানে আপনি কতক্ষণ আছেন যদি বলেন তো আপনার ওখানে? আমি 10টা পর্যন্ত বাড়িতেই আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। আসুন। টেলিফোনের রিসিভারটা নামিয়ে রাখলেন অমিতাভ রায়। কিছুক্ষণের মধ্যেই ধ্রুব দাসের জিপ এসে দাঁড়ালো অমিতাভর বাড়ির সামনে। অমিতাভ রায় সোফায় গা এলিয়ে দিয়ে সিগারেট টানছিলেন। স্মিত হেসে ধ্রুব দাসকে অভ্যর্থনা জানালেন। চিমনলালের মার্ডার কেসের পুরো ঘটনাটা কি আপনার জানা আছে স্যার? সরাসরি আসল প্রশ্নে নেমে এলো ধ্রুব দাস। ওপর ওপর শুনেছি, পুরোটা বলুন শুনি। কৌতূহলী কণ্ঠে বললেন অমিতাভ রায়। বিখ্যাত শিল্পপতি স্যার চিমনলাল মাস কতক আগে তার শোবার ঘরে খুন হন। তার পরিবারবর্গ সকালে মৃতদেহ দেখতে পায়। গলার দুপাশে গোল কালশিরার দাগ, ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। রাত 9টা নাগাদ স্যার চিমনলালের প্রাইভেট সেক্রেটারি মণিলাল শ্রীবাস্তব তার মনিবকে শোবার ঘরে একটা বই পড়তে শেষ দেখেছিলেন। বইটা ছিল প্রেমচন্দের গোদান। বইটার 13-14 পাতা খোলা ছিল। স্যার চিমনলাল সেখানেই পড়ছিলেন। মণিলালকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তাই তিনি নির্ভুলভাবে বইটার নাম ও পাতার নম্বর দেখতে সক্ষম হয়েছিলেন। পুলিশের কাছে ও কোর্টে হলফ নিয়ে সে সম্বন্ধে সাক্ষ্য দেন। স্যার চিমনলালের সঙ্গে ব্যবসা সংক্রান্ত 2-1টি জরুরি কথা বলে তিনি মনিবের শোবার ঘর থেকে বেরিয়ে আসেন। তারপর অফিস রুমে কিছুক্ষণ কাজ করে রাত 11টা নাগাদ যখন নিজের ঘরে যাচ্ছিলেন, তখন স্যার চিমনলালের ভাইপো কান্তা প্রসাদকে চিমনলালের শয়নকক্ষ থেকে উত্তেজিতভাবে বেরিয়ে আসতে দেখেন। সকালে শোনেন স্যার চিমনলাল খুন হয়েছেন এবং স্যার চিমনলালের মৃতদেহের পাশে প্রেমচন্দের সেই বইটা পাওয়া যায়। কান্তা প্রসাদ লোকটা হচ্ছে মাতাল এবং উচ্ছৃঙ্খল ধরনের, সেই জন্য স্যার চিমনলাল তাকে তার অংশ থেকে বঞ্চিত করে গেছেন। স্যার চিমনলালের উইলে দেখা যায় তিনি তার বিপুল সম্পত্তি তার 2 মেয়ের মধ্যেই ভাগ করে দিয়ে গেছেন এবং একটা মোটা অঙ্ক মণিলালের নামেও তার উইলে রয়েছে।
স্যার চিমনলালের কোনো ছেলে নাই। কান্তাপ্রসাদই তার নিকটতম পুরুষ ওয়ারিশ। সাক্ষ্য প্রমাণে কান্তাপ্রসাদ দোষী প্রতিপন্ন হওয়ায় আমরা তাকে অভিযুক্ত করে কোর্টে চালান দিই। কাল ছিল মণিলালের সাক্ষী, সেখানে তার সাক্ষ্যে তিনি বইটার কথা বলেন এবং তার এক্সিবিট হিসেবে বইটাও কোর্টে দাখিল করি। আজ সকালেই প্রথম দেখা গেল বইটা নেই। তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথায়? বইটা যেন হাওয়ায় উড়ে গেছে। দম নিতে নিতে পুরো ঘটনাটাই ছোট্ট করে শোনালেন ধ্রুবদাস। মণিলালবাবু সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন? একটু পরে চিন্তা করতে করতে প্রশ্ন করলেন অমিতাভ। হ্যাঁ স্যার, তিনি অতি সচ্ছল লোক। তার উপর কান্তাপ্রসাদ একেবারে নিঃস্ব। ভালো উকিল দিয়ে কেস তদবির করারই তার ক্ষমতা নেই। হ্যাঁ, সেখানে সে যে ঘুষ দিয়ে। ও, ওই পোস্টমর্টেম রিপোর্টটা আছে, একবার দেখাতে পারেন? কথার মাঝে হঠাৎ বাধা দিয়ে প্রশ্ন করে উঠলেন অমিতাভ রায়। পোস্টমর্টেম রিপোর্ট? বই চুরির তদন্তে পোস্টমর্টেম রিপোর্ট? ধ্রুবদাসের চোখে বিস্ময়। আছে কি সেটা আপনার সঙ্গে? দেখি না একবার। মৃদু হেসে বিস্ময় ব্যাকুল ধ্রুবদাসের পানে তাকালেন অমিতাভ। আছে স্যার। যন্ত্রচালিতের মতো ফাইল থেকে রিপোর্টটা খুলে এগিয়ে দিল ধ্রুবদাস। খুবই আগ্রহে রিপোর্টটার উপর চোখ বুলিয়ে চললেন অমিতাভ রায়। শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে স্যার চিমনকে। পোস্টমর্টেম রিপোর্টে অভিজ্ঞ সব ব্যবচ্ছেদকারী চিকিৎসক তারই বিশদ বিবরণ দিয়েছেন। সেই সঙ্গে তিনি মৃতদেহ রাইগর মার্টিস বা শবের কঠিনতাও দেখতে পেয়েছেন। সারা দেহে রয়েছে রাইগর মার্টিস। কেবল বাঁ হাঁটুর কাছে যেখানে একটু দুমড়ানো মতন রয়েছে, সেখানটায় রাইগর মার্টিস লুপ্ত হয়ে গেছে। পড়া শেষ করে পোস্টমর্টেম রিপোর্টটা আবার ধ্রুবদাসের দিকে বাড়িয়ে দিলেন অমিতাভ রায়। কান্তাপ্রসাদ তার জবানবন্দিতে কি বলেছিল? সিক্রেটে একটা লম্বা টান দিয়ে চিন্তাচ্ছন্ন কণ্ঠে ধ্রুবদাসকে প্রশ্ন করলেন অমিতাভ রায়। কান্তাপ্রসাদ বরাবরই বলে গেছে যে সে নির্দোষ। ঘটনার দিন রাত্রে সে ক্লাবে বসে তাস খেলছিল। রাত 9টা নাগাদ ক্লাবের দারোয়ান তাকে জানায় একজন লোক এসে এইমাত্র জানিয়ে গেল তার কাকা স্যার চিমনলাল আজ রাত্রে তাকে অবশ্যই দেখা করতে বলেছেন। কি একটা জরুরির কথা নাকি আছে। 10টার পর ক্লাব বন্ধ হলে সে তার কাকার বাড়িতে যায়। শোবার ঘরে গিয়ে দেখে তার কাকা মৃত অবস্থায় খাটে শুয়ে আছে। সে বিষম ঘাবড়ে যায়। তারপর দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে বেরিয়ে পড়ে। কাকার খুন সম্বন্ধে সে কিছুই জানে না বলছে। তাচ্ছিল্য ভরা কণ্ঠে কান্তাপ্রসাদের জবানবন্দির পুনরাবৃত্তি করল ধ্রুবদাস। তাই নাকি? অমিতাভ রায়ের কণ্ঠে বিস্ময় ঝরে পড়ল। হ্যাঁ স্যার, কিন্তু চুরি যাওয়া বইটার। মণিলালের জেরা কবে? আজকে? না স্যার, কাল। উত্তর দিল ধ্রুবদাস। কাল? আজ পর্যন্ত তবে বাঁচোয়া। কোর্ট ফেরতা বিকেল নাগাদ একবার আসুন, দেখি বইটার হদিশ কদ্দূর কি করতে পারি। সিগারেটের শেষ অংশটুকু অ্যাস্ট্রেতে পিষতে পিষতে বললেন অমিতাভ রায়। বিকেল 5:30। অমিতাভ রায় তার বসার ঘরে বসে একটা ট্রানজিস্টার সেট নিয়ে কি যেন করছে। সামনে খোলা রয়েছে একটা নতুন ধরনের সার্কিট ডায়াগ্রাম। রামু এসে জানালো, দাদাবাবু এসেছেন। চ্যাসিসের উপর একটা কন্ডেন্সার সোল্ডার করতে করতেই তাকে ওপরে নিয়ে আসার হুকুম দিলেন অমিতাভ রায়। অল্পক্ষণ পরে পর্দা ঠেলে ঘরে ঢুকলেন ধ্রুবদাস। অমিতাভ রায়ের হাতে রেডিও সেট দেখে প্রশ্ন করলেন, কি স্যার, কি করছেন? আমার এক নিকট আত্মীয় অনেকদিন ধরে বলছিল একটা ট্রানজিস্টার সেট তৈরি করে দেবার জন্য। একদিন সময় পাচ্ছিলাম না, আজ একটু ফুরসত পেয়েছি। হাসতে হাসতে উত্তর দিলেন শ্রী রায়। এ বিদ্যেও স্যার আপনার জানা আছে? সমান বিস্ময়ে শ্রদ্ধা প্রকাশ করল ধ্রুবদাস। ভুলে যাচ্ছেন কেন মিস্টার দাস? আমি বিজ্ঞানের ছাত্র। কৈশোর থেকে যে ইলেকট্রন আর ইলেকট্রনিক্স নিয়েই নাড়াচাড়া করে এসেছি। বিভিন্ন ধরনের রেডিও সেট তৈরি করা আমার একটা হবি। হাস্যতরল কণ্ঠে বললেন অমিতাভ রায়। হবি? আর মাঝে মাঝে গল্প টল্প লেখেন সেটা? সবিস্ময়ে প্রশ্ন করল ধ্রুবদাস। নিজেকে প্রকাশ করার অপচেষ্টা। উচ্চ কণ্ঠে হেসে উত্তর দিলেন অমিতাভ রায়। নির্বাক ধ্রুবদাস।
শ্রদ্ধাপ্লুত নেত্রে শুধু সামনের ঋজু মূর্তিটার পানে তাকিয়ে থাকে। ওই দেখুন, কি ভুলো মন, কাজের কথাটা বেমালুম ভুলে গেছিলাম। বই নিন আপনার, গোদান। টেবিলের ড্রয়ার থেকে চুরি যাওয়া বইটা বার করে দিলেন অমিতাভ রায়। স্যার? স্তব্ধ ধ্রুব দাস। আহা কই, ধরুন, উল্টে পাল্টে দেখুন বইটা আপনাদের কিনা। কি হলো? ফসিল বনে যাওয়া ধ্রুব দাসের হাতে বইটা একরকম জোর করেই গুজে দিলেন অমিতাভ রায়। হতভম্ব, নির্বাক, নিশ্চুপ ধ্রুব দাস। সেই সঙ্গে আর একটা কথা, আপনাদের আরেকটু খাটতে হবে। কেসটা কিন্তু আবার ঢেলে সাজাতে হবে। মেরে এনেছিলেন মশাই, একজন নির্দোষীকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দিয়েছিলেন আর কি। গোদানই সব গোলমাল করে দিল। অমিতাভর কণ্ঠে ভর করে বুড়ো ডানিয়ালি যেন কথা কয়ে উঠল। তপ্ত শীষের জল হাতে নিয়ে যেন আর্তনাদ করে উঠল ধ্রুব দাস। মুখ দিয়ে শুধু তার বেরিয়ে আসে, তার মানে জলের মতো সোজা। কান্তাপ্রসাদ নির্দোষ, মণিলাল এক ঢিলে দু পাখি সাপড়ে দিচ্ছিল আর কি। গভীর কণ্ঠে উত্তর দিলেন অমিতাভ রায়। মণিলাল? ধ্রুবদাসের কানের উপর কে যেন কামান দেগে বসল। মণিলালই। কেসটা নতুন করে সাজান মিস্টার দাস। প্রমাণ? বলে উঠল ধ্রুব দাস। দিচ্ছি, শুনুন। হাতের সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলেন অমিতাভ রায়। সকালে আপনার মুখে ঘটনাটা পুরো শুনতে শুনতে প্রথমেই আমি চমকে উঠলাম। মণিলাল স্যার চিমনলালকে তার শোবার যে ঘরে বইটা পড়তে দেখেছে তার নাকি 13 আর 14 পাতা একসঙ্গে খোলা ছিল। পৃথিবীর সাধারণ কোনো বইয়ের 13-14 পাতা একসঙ্গে খোলা থাকতে পারে না। বই ছাপার পদ্ধতি এমন যে বইয়ের যে কোনো অংশ খুললে আগে জোড় সংখ্যা ও পরে বিজোড় সংখ্যার পৃষ্ঠা থাকবে। 12-13 খোলা থাকতে পারে, 14-15 খোলা থাকতে পারে, কিন্তু 13-14 পাতা কখনোই খোলা থাকতে পারে না একসঙ্গে, কারণ 13-র অপর পৃষ্ঠায় থাকে 14 পৃষ্ঠা। তবে কি মণিলাল মন গড়া একটা মিথ্যা কাহিনী বলেছে? তাহলে উদ্দেশ্য? অথচ বইটাও তো মৃতদেহের পাশেই পাওয়া গেছে, এবং সেই বইটা কিনা তার জবানবন্দির পরেই চুরি হয়ে গেল। সে কি তবে জেরা এড়িয়ে যেতে চায়? কিন্তু বইটা হচ্ছে কেসের এক্সিবিট। সরকার পক্ষ দাখিল না করতে পারলে কার সুবিধে? নিশ্চয়ই কান্তাপ্রসাদের। সেই বেনিফিট অফ ডাউট বা সুযোগের অবকাশ পাবে। তবে কি মণিলাল কান্তাপ্রসাদকে বাঁচাতে চায়? তাই যদি হয়, সে তো তা অনেক আগেই পারত। পুলিশের কাছে প্রথম জবানবন্দিতে কান্তাপ্রসাদের নাম না করলেই পারত। সে তো তাকে ঘটনার দিন রাত্রে স্যার চিমনলালের ঘর থেকে বেরোতে দেখেছে। তাহলে নিশ্চয়ই মণিলাল জেরার হাত থেকে ভুল পাতার নম্বর দেওয়ার রেহাই পেতে চায়। এর পরের উত্তর, সে নিশ্চয়ই স্যার চিমনলালকে বই পড়তে দেখেনি, অথচ মন গড়া একটা মিথ্যা কথা বলেছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, মৃতদেহের পাশে গোদানটা পাওয়া গেছে। আপনার কাছ থেকে পোস্টমর্টেম রিপোর্টটা চেয়ে নিলাম এবং দেখলাম যা ভেবেছে ঠিক তাই। স্যার চিমনলালের দেহের প্রত্যেক জায়গাতেই রাইগর মার্টিস রয়েছে, কেবল নেই তার বাঁ পায়ের হাঁটুতে। সেখানে একটু দুমড়ে গেছে। স্যার চিমনলালকে নিশ্চয়ই অন্য জায়গায় হত্যা করে খাটে শোয়ানো হয়েছে এবং পা ঠিক করতে গিয়ে বাঁ পাটা দুমড়াতে হয়েছে। তাই তার বাঁ হাঁটুতে রাইগর মার্টিস নেই, কারণ রাইগর মার্টিস একবার সেটা ইন করার পর ডিস্টার্ব হলে আর ফিরে আসে না। তাহলে কান্তাপ্রসাদ নিশ্চয়ই রাত 11টার সময় তার কাকাকে শোবার ঘরে মৃত অবস্থায় দেখেছে এবং তার জবানবন্দি সম্পূর্ণ সত্য। সেই যদি হত্যা করত তাহলে মৃতের সারা অঙ্গেই রাইগর মার্টিস থাকত, বাঁ হাঁটুও বাদ যেত না। তার উপর কাকা তো আগেই উইল করেছেন, তাকে মেরে তার লাভ কি? বাঁচিয়ে রাখলে হয়তো স্যার চিমনলাল পরে মত পাল্টাতে পারতেন। কান্তাপ্রসাদের ভাগ্যে হয়তো কিছু জুটলেও জুটতে পারত, কিন্তু এক্ষেত্রে স্যার চিমনলালের মৃত্যুর পর তার উইল অনুযায়ী তার মেয়েরা ছাড়া আর কে কে বাইরের লোক লাভবান হলো?
তবে কি মনিলালই প্ল্যান করে কান্তাপ্রসাদকে ঘটনাস্থলে টেনে এনে খুনি সাব্যস্ত করে দিল? কান্তাপ্রসাদের জবানবন্দি মতন ক্লাবের বয়দের মনিলালের ফটো শনাক্ত করে বলল মনিলালই তাকে কান্তাপ্রসাদকে খবর দিতে বলেছিল। তাহলে 2-2 4 বেশ মিলে গেল, মনিলাল নিশ্চয়ই খুনি। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, সে তো আর রসিকতা করার জন্য খুন করেনি, উদ্দেশ্য নিশ্চয়ই তার একটা ছিল। কি সেটা? স্যার চিমনলালের অফিসে খোঁজ নিতেই জানা গেল মনিব তাকে ঘটনার আগের দিন শেয়ার মার্কেটের ব্যাপারে কি সব ফাইল হাজির করতে বলেছিলেন। স্টক এক্সচেঞ্জে খোঁজ করতে বেরিয়ে পড়ল মনিলাল স্যার চিমনলালের সই জাল করে অনেক শেয়ারের কারচুপি করেছে। পাছে সে মনিবের কাছে ধরা পড়ে যায় এবং উইলের সত্য থেকে বঞ্চিত হয়ে জেল খাটে, তাই সেই ভয়েই সে মনিবকে সরিয়ে দিয়েছে এবং দোষটা নিখুঁতভাবেই কান্তাপ্রসাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ফ্যাসাদে পড়েছে বইয়ে পাতার নম্বর ভুল করে। সেই তবে গেল, নিশ্চয়ই বইটা সরিয়ে ফেলেছে। জেরার হাত থেকে বাঁচার জন্যে সে এটা করেছে। কান্তাপ্রসাদ বাঁচল কি মরল এখন তাতে তার আর কিছু এসে যায় না। খুনের দায়িত্ব তার ঘাড়ে বিচারের পর আর এসে পড়বে না। কিন্তু একটা কথা, বইটা সরালো কোথায়? কোর্টের মধ্যে অত লোকের চোখের সামনে বাইরে নিয়ে আসা কি সম্ভব? আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো, না, তা সম্ভব নয়। তবে নিশ্চয়ই কোর্টের মধ্যেই আছে। একটা দিনের তো ব্যাপার, জেরার দিন উতরে গেলে না পেল তাতে তার বইয়ে গেল, পরে যদি পায় তো সে পরের কথা। কোর্টের মধ্যেই যদি থাকে তাহলে খোঁজাখুঁজিতে লোকের চোখে পড়ল না। লোকের চোখে পড়তে না দেবার সহজ পথ মলাটটা বদলে দেওয়া, আর সেটা যদি কোর্টের কোনো আইনের বইয়ের মলাট হয় তো কথাই নেই। ধ্রুববাবু, আপনি আমার এখান থেকে চলে যাওয়ার পরই আমি অনুসন্ধান শুরু করি। ক্লাব, স্যার চিমনলালের অফিস, তদন্ত শেষ করে লাঞ্চ আওয়ারে কোর্টে গিয়ে হাজির হই। ঠিক যা ভেবেছি। পেশকারের টেবিলের পাশে ইন্ডিয়ান পেনাল কোডের খোলস পরে বইয়ের গাদার মধ্যে গোদান পড়ে রয়েছে। নতুন একটা পেনাল কোডের বদলে খোলস মোড়া গোদানটা নিয়ে আসি, তারপর খোলস ছাড়িয়ে আপনার হাতে তুলে দিই। ট্রানজিস্টার সোল্ডার করতে করতে সুস্মিত চোখে ধ্রুবদাসের মুখের পানে তাকালেন অমিতাভ রায়। ফিক্সড কন্ডেন্সারের মতো নিশ্চল চোখে অমিতাভর মুখের পানে তাকিয়ে আছে ধ্রুবদাস। 3.9 একটা রেজিস্ট্যান্স যেন তার সব বকবকানি বন্ধ করে দিয়েছে। ওদিকে অমিতাভ রায়ের হাতে সেটটা ততক্ষণে বাঁচতে শুরু করেছে। মজদুর মণ্ডলীর অনুষ্ঠান স্পষ্ট শোনা যাচ্ছে।